মানে ছেলেদের জন্য হেলদি ওয়েতে রান্না করা কাইন্ড অফ একটা ফাঁকিবাজি। কারণ ধরেন আপনি মজার কিছু রান্না করতে চাচ্ছেন যেটা খুবই সুস্বাদু হবে, ক্রিমি হবে, জুসি হবে, এই খাবারগুলো কিন্তু আসলে হেলদি না। আচ্ছা বলেন তো, হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য রান্না জানা কি প্রয়োজন? উত্তরটা হচ্ছে হ্যাঁ। একটা হেলদি লাইফস্টাইল, অথবা আপনি যদি প্রপার ওয়েতে ডায়েট করতে চান, অথবা আপনি চিন্তা করলেন যে আজ থেকে আমি ডায়েট শুরু করব, তাহলে আসলে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? মাইন্ডসেট। মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রতিদিন আমাদেরকে আমাদের ফ্যামিলি এবং বাংলাদেশের কালচার এবং হচ্ছে অফিস কালচার সব কিছু মেনটেন করে আসলে ডায়েটের জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এবং মার্ফিস ল অনুযায়ী আসলে আমরা যেদিন থেকে ডায়েট শুরু করব চিন্তা করি, সেদিন থেকে আসলে বিভিন্ন অকেশান চলে আসে, অফিসে বিভিন্ন পার্টি চলে আসে, বিভিন্ন প্রোগ্রাম চলে আসে, অথবা একদিনের একটা গ্যাপ চলে আসে যে আজকে এটা লাস্ট খাবার, এটা খেয়ে নেই, অথবা মাসের হয়তো অড কোনো নাম্বার চলে আসে যেটাতে চিন্তা করি যে আজকে তো মাসের ১০ তারিখ, ১১ তারিখ থেকে ডায়েট করি, অথবা আজকে মাসের ২০ তারিখ, নেক্সট মান্থ থেকে ডায়েট করি। সো এই ধরনের একটা লুপে কিন্তু আমরা পড়ে যাই। এর মধ্যে যদি আপনি ডায়েট করার সাথে হেলদি খাবারটা আসলে কী খাবেন সেটা যদি আপনি বুঝতে না পারেন, বা যদি বের করতে না পারেন যে কোন খাবারটা আপনার জন্য আসলে সুইটেবল হবে, তাহলে কিন্তু ডায়েটটা আসলে মেনটেন করা যায় না। আপনি যে কোনো ধরনের ডায়েটে যান না কেন, আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে যান, অথবা হচ্ছে টিপিক্যাল লো কার্ব যে ডায়েটগুলো ওখানে যান, অথবা সব কিছু খাবার কমিয়ে 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 মেনটেন করে যদি কোনো ডায়েট করতে চান সেখানেও যদি আপনি যান, তাহলেও দেখবেন যে ফুড সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আপনি এর সাথে এক্সারসাইজ করতে পারেন, হাঁটতে পারেন, অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন, তবে এটা কিন্তু প্র্যাকটিক্যাল। যে আমরা সাধারণত যখন দেখি যে আমরা লাইফে যখন কাজে বিজি হয়ে যাই, মানে আমার এক্সাম্পল যদি আমি দেই, তো দেখা যায় একদিন অফিসের ব্যস্ততা বেশি, একদিন হয়তো বাচ্চা অসুস্থ, একদিন ওয়াইফ অসুস্থ, একদিন মা অসুস্থ, আরেকদিন আমার নিজের ইচ্ছা করতেছে না, আরেকদিন হয়তো আমি অসুস্থ। এই ধরনের একটা গ্যারাকলে কিন্তু আমরা প্রতিনিয়তই থাকি, এবং একটা সময় দেখা যায় ইন্সপিরেশনটা আসলে হারিয়ে যায়। সো আপনি যদি খুব হেলথ ফ্রিক হয়ে না থাকেন, বা আপনার যদি খুব বেশি এনথুজিয়াজম না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আসলে প্রপার এক্সারসাইজটা হয়তো বা মেনটেন করতে পারবেন না অলওয়েজ। তো ফলাফল যেটা হয় যে পেটের চর্বি জমে যায়, মাসেলগুলো লুজ হয়ে যায়, প্রোটিনের ঘাটতি হয়, অনেক ধরনের ব্যাপার আসলে ঘটে। আচ্ছা, এখন আপনার ডায়েট যেটাই হোক না কেন, ধরুন আপনি একটু লো কার্ব ডায়েট করছেন, সেখানে হয়তো আপনি ভাত রুটির পরিমাণটা অনেক কমিয়ে দিলেন, অথবা আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, অথবা নো কার্ব ডায়েটে আপনি হয়তো চলে যাচ্ছেন, মানে আপনি একেবারে র কার্বটা কনজিউম করবেন না, আপনি হয়তো শাকসবজি, ফলমূল বা বাদাম থেকে হয়তো আপনি একটা কার্ব নিচ্ছেন। ওকে, এখন সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কি আসলে রান্নাটা করতে পারেন? মানে যারা ভিডিওটা দেখছেন, ছেলেরা বেসিক্যালি, আমি ধরে নিচ্ছি আমাদের সোসাইটি এবং আমাদের কালচারাল অনেক কিছুর কারণে সামহাও আসলে মেয়েরা আসলে সব কিছুতেই পারদর্শী। ওনারা রান্নাও করতে পারেন, অফিস মেনটেন করতে পারেন, বাচ্চাও মেনটেন করতে পারেন, ফ্যামিলিও সামলাতে পারেন, বাট আমরা যারা ছেলেরা, আমরা আসলে কয়জন রান্না করতে পারি? আমি ঠিক জানি না, আসলে আপনারা অ্যান্সার দিতে পারেন আমাকে, আপনারা রান্না করেন কিনা পার্সোনালি। যদি রান্না করে থাকেন, তাহলে আসলে প্রপার হেলদি ওয়েতে আসলে রান্নাটা করতে পারছেন কিনা। একটা মজার বিষয় হচ্ছে হেলদি ওয়েতে রান্না করা সবচেয়ে ইজি আসলে, মানে ছেলেদের জন্য হেলদি ওয়েতে রান্না করা কাইন্ড অফ একটা ফাঁকিবাজি। কারণ ধরেন আপনি মজার কিছু রান্না করতে চাচ্ছেন যেটা খুবই সুস্বাদু হবে, ক্রিমি হবে, জুসি হবে, এই খাবারগুলো কিন্তু আসলে হেলদি না। মানে আপনি ধরেন একটা এক্সাম্পল হচ্ছে আপনি মাছের দো পেঁয়াজা করবেন, তো মাছের দো পেঁয়াজা করতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পেঁয়াজ হবে, যেটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। প্রচুর আসলে তেল লাগবে, যেটা আপনার ওজন বাড়াবে, ক্যালোরি ইনটেক হচ্ছে গ্যাসের সমস্যা তো হবে। দেন হচ্ছে আপনার প্রচুর মশলাপাতি লাগবে, যেটা আপনার জন্য আসলে হেলদি না। বাট অল্টারনেটিভ ওয়েতে আপনি যদি মাছটাকে জাস্ট সিম্পল লবণ, মরিচ, কিছু মশলা মাখিয়ে যদি ওভেনে যদি দিয়ে দেন, তাহলে মাছটা কিন্তু অটোমেটিক কোনো হাতের সংস্পর্শ ছাড়া বেক হয়ে যাচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে এই ধরনের মাছ, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, এই ধরনের মাছ মানে একটা ওভেনে বেক করা মাছ, অথবা ওভেনে হচ্ছে শ্যালো ফ্রাই করা, বা তাওয়াতে হচ্ছে শ্যালো ফ্রাই করা মাছ, এই মাছগুলো কিন্তু আপনার এই মাছগুলো খেতে কিন্তু আপনার ভাতের ক্রেভিং হবে না। এই মাছগুলো ইটসেলফ মাছের যে ফ্যাট এবং যেই আমাদের যে ম্যারিনেশনের যে কম্বিনেশন, এগুলোর কারণে এমন একটা টেস্টে আসে যেটা আসলে আপনার এক্সট্রা এটার সাথে কার্বোহাইড্রেট আসলে যাবে না, ইটসেলফ এটা একটা সেলফ সাফিসিয়েন্ট মিল হয়ে যায়। আপনার ট্রাই করে দেখতে পারেন, মানে এটা থিওরিটিক্যালি আপনার বিলিভ করার দরকার নেই, জাস্ট ট্রাই ইট অ্যান্ড আপনি জাস্ট পরীক্ষা করে দেখতে পারেন আর কি। সো যেটা বুঝাচ্ছিলাম যে আপনারা ডায়েটের উপর আসলে কখন কার উপর কিভাবে ডিপেন্ড
ডিপেন্ডেন্ট। ধরে নিচ্ছি আপনি সকালবেলা হয়তো নাস্তাটা বাসায় করে যান, আপনার ওয়াইফ, মা অথবা বোন হয়তো আপনাকে বাসার নাস্তাটা বানিয়ে দিচ্ছেন সকালবেলা। অফিসে আমি ধরে নিলাম আপনি হয়তো টেকওয়ে কোনো ফুড নিচ্ছেন, ট্রাই করছেন হয়তো বা হেলদি কোনো খাবার খেতে। ওকে, আমি ধরে নিচ্ছি আপনি হয়তো বা রেস্টুরেন্ট থেকে হয়তো মুরগি, ভাত এই ধরনের সিম্পল কিছু খাবার অর্ডার দিচ্ছেন যেখানে হয়তো কম তেলে রান্না হয়, অথবা হয়তো অফিসগুলোতে কেটারিং সার্ভিস আছে বা আপনার অফিসে রান্না হচ্ছে, আপনার কুক আপনাকে রান্না করে দিল, আমি ধরে নিচ্ছি সেটাও হেলদি, নো প্রবলেম। দেন বিকালে আমি জানি না কে কীরকম নাস্তা করেন, হয়তো বা ভাজা পোড়া বা কিছু একটা নুডলস বা বন কলা জাতীয় কিছু আসলে হয়। সো যাই হোক না কেন, কার্ব বা সুগার অথবা হচ্ছে কিছু ভাজা পোড়ার তেল আসলে ঢোকেই। এবং রাতের বেলা যে মিলটা, রাতের বেলার মিলটা যেটা হয় যে ফ্যামিলির সাথে আমরা করি, সো দেখা যায় একটু সারপ্রাইজ মিল হতে পারে অথবা চমৎকার কিছু মিল হতে পারে, যেটা আসলে সারাদিন যে ডায়েটের চেষ্টাটা করলেন সেটা হয়তো বা মাঝে মধ্যে একটু ব্যাঘাত ঘটে। এখন যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে তো আসলে সমস্যা নেই, কিন্তু এমন হতে পারে না যে একদিন ওয়াইফ অসুস্থ থাকতে পারে, একদিন মা অসুস্থ থাকতে পারে, বা আপনার একদিন কুক অফিসে আসলো না, তখন আসলে অল্টারনেট ওয়েতে আপনি আসলে কি করবেন? এটা এত কনফিডেন্টলি আমি এই জন্য বলতে পারতেছি কারণ লেটস সে ধরেন গত 10 বছর ধরে এই সমস্যাটাতে আছি। মানে আমি অনেক কিছু আসলে ট্রাই করছি, যেমন হচ্ছে হেলদি ওয়েতে খাওয়ার জন্য ওটস ট্রাই করছি, দুধ দিয়ে ওটস অথবা হচ্ছে মিক্সড ফ্রুট দিয়ে ওটস, সামটাইমস ওটসের খিচুড়ি, দেন হচ্ছে ডিম, কলা, নো কার্ব, লো কার্ব, হাই কার্ব, হাই প্রোটিন, সব কিছু আসলে আমি ট্রাই করে দেখছি। প্রবলেম যেটা হয়, আপনার মেইন টার্গেটটা যখন থাকবে আপনি খাবারটা মজা করে খাবেন, তখন কিন্তু আসলে খাবারটা আপনি মেক করাটা এবং কালেক্ট করাটা এবং আরেকজন যখন আপনাকে বানিয়ে দিবে সেটা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে আপনার জন্য। আপনার গোল থাকতে হবে আপনি একটা হেলদি ফুড খাবেন। এখন হেলদি ফুডটা আমরা চেষ্টা করব, আমরা ছেলেরা যারা হয়তো বা রান্না পারি বা পারি না অথবা মিনিমাল একটা সুযোগ পাই অফিসে বা বাসায় রান্না করার, তো খুবই শর্টকাটে কিভাবে আপনি একটা হেলদি মিল রান্না করবেন যেটা আসলে কোনো প্রিপারেশনের দরকার নাই, কোনো আয়োজন মশলাপাতি এক্সট্রা কোনো কিছুরই দরকার নাই। এই ধরনের কিছু মিল যদি আপনি শিখে নিতে পারেন, লেটস সে আপনি 20টা মিল বানাতে পারেন এরকম। সো এই ধরনের 20টা মিল, হেলদি মিল যদি আপনি শিখে নিতে পারেন তাহলে কিন্তু আসলে ইটস ভেরি ইজি। মানে আপনাকে যদি কেউ রান্না বান্না করে দেয়, দ্যাটস এ বোনাস পয়েন্ট, তাই না? বাট যদি আপনি রান্না না পান, রেস্টুরেন্টে যদি আপনি প্রপার খাবার হেলদি ফুড যদি আপনি না পান, বাসায় যদি প্রপার হেলদি ফুড না পান, অথবা সবচেয়ে মজার হচ্ছে অল্টারনেট বের করা। তো আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আমি হচ্ছে টক দই কিনতে গিয়েছিলাম। সো তখন আমার ডেন্টিস্টের সাথে আমার দেখা, তো ডেন্টিস্ট আমাকে বলছিল যে আবিদ ভাই আসেন, কোক খান। তো আমি বললাম যে আমি তো ভাইয়া কোক খাবো না। তো উনি মনে হয় আমার দাড়িটারি দেখে মনে করলেন যে আমি হয়তো বা ইসরায়েল গাজা বিষয়ে হয়তো কোক অ্যাভয়েড করতে চাচ্ছি, উইচ ইজ ট্রু ইন এ সেন্স। বাট কোক খাচ্ছি না কিন্তু অন্য কারণে, মানে আমি আসলে সফট ড্রিঙ্কস খাই না, এবং যেটা আসলে আপনারাও খায় না, খাওয়া উচিত না আর কি। হ্যাঁ, এখন ঘটনাটা এই জন্য বললাম, প্রথমত একজন ডেন্টিস্ট আমাকে কোক অফার করতেছে, সো এটা একটু শকিং। দ্বিতীয়ত হচ্ছে আমি এটা খেয়াল করে দেখছি, আপনি যখন অপোজিট পার্সনকে বলবেন যে আমি এটা খাই না, রিয়াকশনটা যেটা হবে, ওরা আপনাকে অপশান দেওয়া শুরু করবে যে আপনি তাহলে এটা খান, এটা খান, এটা খান। যেমন আমার অনেকগুলো কিন্তু অপশান চলে আসছে, আমার জুস চলে আসছে অপশানে, আইসক্রিম চলে আসছে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে আমি ওনাকে বললাম যে আমি আসলে সফট ড্রিঙ্কস, জুস কোনো কিছুই আসলে খাই না। সো উনি কিন্তু একটু হতাশ হয়ে গেলেন, বা ওনার সাথে দেখা গেল যে আমার রিলেশনটা হয়তো একটু ফর্মাল বলে উনি ওখানে স্টপ হয়ে গেছেন। বাট থিঙ্ক লাইক যে আপনার একটা ফ্রেন্ড বা আপনার কোনো আত্মীয় স্বজন যখন আপনাকে অফার করবে, তখন আসলে আপনি অ্যান্সারটা কী দিবেন? তো আমার মতে বেস্ট অপশান হচ্ছে যখন অপোজিট পার্টি আপনাকে ডায়েট ব্রেক করার জন্য আনইনটেনশনালি একটা চেষ্টা চালাবে, তখন আপনি যেটা করবেন ওনাদেরকে অপশন দিয়ে দেবেন সাথে সাথে। সো আমি যেটা করতে পারতাম, আমি আমার ডেন্টিস্টকে বলতে পারতাম যে ভাইয়া কোক খাবো না, আপনি আমাকে হচ্ছে কলা দেন, অথবা আমি কোক খাবো না, আপনি আমাকে এক প্যাকেট বাদাম কিনে দেন, আমার বাদাম খেতে খেতে গল্প করি, কিছু একটা হতে পারে। সো অপশান দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সো অপশান যেমন অপোজিট পার্সনকে দেওয়া দরকার। ধরেন আপনার বাসায় এক দাওয়াত হচ্ছে, সো দাওয়াতে সাধারণত আমাদের দেশের দাওয়াতগুলো কি থাকে, ধরেন পোলাও থাকলো, কোরমা থাকলো, মুরগি থাকলো, মুরগির রোস্ট ধরে নিলাম, দেন হচ্ছে বিফ রেজালা, দেন হচ্ছে মাছ ভাজা, অথবা মাছ আবার ভুনা করে মাঝে মধ্যে করে, এবং হচ্ছে সাথে বিভিন্ন ধরনের মিষ্টি দই, টক দই, ফ্রুটস, এরকম অনেক কিছু আইটেম থাকবে। সো একটা দাওয়াতে গিয়ে আসলে যত সিন ক্রিয়েট করবেন তত কিন্তু আপনার মধ্যেও একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে ব্রেক করার, এবং হয়তো বা আপনি দাওয়াত থেকে আসার পরে আপনার একটা ওই যে মানে আমরা খাবার দেখলে কিন্তু আমাদের মধ্যে একটা আসলে ক্রেভিং ক্রিয়েট হয়, যেটা আসলে আমাদের মধ্যে ক্ষুধাটা বাড়িয়ে দেয়, অথবা খাবার দেখলে যে কারণে মুখে পানি আসে আর কি। সো এটার কারণে আমার ক্ষেত্রে পার্সোনালি হয়েছে যে আমি দেখা গেল কোনো দাওয়াতে খুবই স্ট্রং মেন্টালিটি দেখায় আমি আসছি যে আমি
নোপ, আই ডোন্ট ইট দিস থিংস। বাসায় আসার পর আমি আসলে ডায়েট ব্রেক করে আরও বেশি খেয়ে ফেলছি। সো নিজেকে এবং অপোজিট পার্সনটাকে আপনি যদি কোনো অল্টারনেটিভ কিছু একটা বলতে পারেন, তাহলে আসলে আপনার জন্য সুবিধা, অপোজিট পার্সনের জন্য সুবিধা। কারণ মানুষ কিন্তু আসলে একটু ইনসাল্ট ফিল করে আপনি যখন ডিনাই করে দিচ্ছেন। বিশেষ করে আমাকে দেখেন, মানে হয়তো বোঝা যাচ্ছে না, আমি কিন্তু স্টিল এখনও অনেক ওয়েট আমার, এবং আমার ওয়েট জার্নিটা আসলে আরও লং টাইম। এটা পরে ব্যাখ্যা করবো আমি আসলে কেন আমারটা সময় বেশি লাগছে, বা কেন এতদিন ধরে ডায়েট করার পরও কেন আসলে ওয়েট আমার কমছে না, বা কী কী প্রবলেম। সো ডেফিনেটলি এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য আসলে ভিডিওগুলো বানাচ্ছি। এই কারণে আমি যেটা করি, যে সাথে সাথে আমি একটা অপশান দিয়ে দেই। তো আমি স্ক্যান করি টেবিলটাতে, লেটসে পোলাও আছে। সো পোলাও আসলে একটু ক্ষতিকর, আপনি সাধারণত সাদা একটা রাইস বা কিছু একটা থাকে, ওখান থেকে অল্প করে নিতে পারেন। দেন হচ্ছে আপনি মাছ ভাজাটা অ্যাভয়েড করে মাছ রান্না যেটা সেটা নিতে পারেন। মুরগির রোস্টে সামটাইমস চিনি জাতীয় কিছু একটা দেয়, যতই বলুক যে এটা আসলে কিসমিস বাটার মিষ্টি বা দইয়ের মিষ্টি, কিন্তু খাবার রান্না মানে খাবার মজা করার জন্য মানুষ আসলে কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেয় যেগুলো আসলে হেলথি না। সো যেটা আপনার মুখে মনে হবে মিষ্টি ঠেকছে, অথবা হচ্ছে যেটা আপনার মনে হচ্ছে যে ওকে এটা একটু সাসপিশিয়াস, সো ওগুলোকে অ্যাভয়েড করবেন। র খাবারগুলো নেবেন, আপনি হয়তো বিফ থেকে নিলেন, দেন হচ্ছে আপনি রান্না করা মাছ থেকে নিলেন, মিষ্টি দইয়ের বদল আপনি টক দইটা নিলেন, কিছু ফ্রুটস আছে, যদি ক্রেভিং হয় আপনি বসে বসে অনেকক্ষণ ধরে ফ্রুটস যাবেন, কোনো প্রবলেম নাই। তো এভাবে করে আসলে আপনি অপোজিট পার্সনটাকেও কিন্তু স্যাটিসফ্যাকশন দিচ্ছেন। ও যে আপনার জন্য কষ্ট করে রান্না করলো, আপনি সেটা ডিনাই না করে আপনি কোনো একটা অল্টারনেট ওয়ে বেছে নিচ্ছেন, এবং আপনি অপোজিট পার্সনকে হার্ট করছেন না, এবং নিজেকেও কিন্তু আপনি একটা স্যাটিসফ্যাকশন দিচ্ছেন যে ওকে, আমি সামহাও আই এম ইন্টেলিজেন্ট এনাফ যে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিয়েছি, সিচুয়েশনটা আমি ট্যাকেল করে আমি আমার মতো একটা ওয়ে বের করে নিয়েছি। সো পুরুষ মানুষের আসলে প্রবলেম সলিউশন করতে পছন্দ করে। আপনি যখন এই প্রবলেমটা সলিউশন করবেন, তখন আসলে আপনার নিজের কাছে ভালো লাগবে, স্যাটিসফ্যাকশন হবে, তখন দেখবেন আপনার ডায়েটটাও আসলে মেনটেন করতে পারছেন। আমার যখন কোনো ফ্রেন্ড যখন আমাকে কিছু অফার করে যে চা খাবি না কফি খাবি, এখানে দুধ চাটা খুবই ভালো, সো আমি জাস্ট বলার দরকার নাই সবাইকে যে আমি তো ডায়েট শুরু করছি, বা আমি দুধ চা খাই না, বা দুধ চা তুই কেন খাচ্ছিস, খাইস না, দরকার নাই। ওকে, অফেন্ডেড হওয়ার মতো কোনো কিছু আসলে বলার দরকার নাই। আপনি সিম্পলি বলেন যে এখন রং চা খেতে পারলে খুব ভালো লাগতো। সো অল্টারনেট কিছু অপশান দেন, নিজেকে দেন, অপোজিট মানুষটাকে দেন, দেখবেন জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। এখন এত লম্বা করে বলার মানে হচ্ছে এটা যে আমি আসলে পার্সোনালি খুবই ভুক্তভোগী ওভারঅল এই ফ্যাট লসের জার্নিতে, ওয়েট লসের জার্নিতে, এবং হচ্ছে প্রপার গুড ফুড, হেলদি ফুড বের করার জার্নিটাতে আমি আসলে খুবই হতাশ, ভুক্তভোগী, ফ্রাস্ট্রেটেড এবং অনেক কিছু বলতে পারেন। সো ফাইনালি যেটা হয়েছে যে আমাকে আসলে নিজের মতো করে 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 কিছু রান্না আসলে শিখতে হয়েছে, এক্সপেরিমেন্ট করে কিছু রান্না আসলে করে নিতে হয়েছে, যেটাতে আমার সুবিধা হয় যেটা যে আমি অল্টারনেট ওয়েতে কিন্তু আমি অপশানটা দিতে পারছি যে আমি এটা না খুলে এটা খাচ্ছি, অথবা দেখা গেল যে আমার কাছে কোনো খাবার নাই, সো ক্লোজ জায়গাগুলোতে আপনি নিজের মতো করে কিছু একটা বানিয়ে নেন। সো আমি আমার ভিডিও জার্নিগুলোতে আপনাদেরকে চেষ্টা করব কিছু রেসিপি বলার জন্য, কিছু রেসিপি দেখানোর জন্য। মাঝে মাঝে আসলে ইনস্ট্যান্ট কিছু খাবার মাথায় আসে, মাঝে মাঝে আমি রান্না করে দেখাই, মাঝে মধ্যে আমি হয়তোবা রান্নাটা প্রসেসটা দেখানোর সুযোগ হয় না, আমি হয়তোবা খাবারটা এক্সপ্লেন করি। তো যেটা সুবিধা হবে, আমরা ছেলেরা বা অনেকে ব্যাচেলার আছে, অনেক স্টুডেন্ট আছে, ওদের যাতে রান্না করতে সুবিধা হয় এবং এফোর্ডেবল হয় এমন কোনো খাবার না যেগুলো আসলে আমরা বাংলাদেশের বাজারেও খুঁজে পাই না, অনলাইনেও খুঁজে পাচ্ছেন না, বা সামহাও খুঁজে পেলেও আসলে প্রচুর খরচ হয়ে যাবে, এমন খাবার না। খুব ইজি কিছু খাবার যেটা 100% ডেফিনেটলি হেলদি। মানে আমাদের দেশে কিন্তু ডায়েটের অনেক ধরনের প্যাটার্ন আছে। এক প্যাটার্নের ডায়েটের মানুষজন আরেক প্যাটার্নের ডায়েটের মানুষজনকে পছন্দ করে না। সো এমন কিছু সেফ খাবার আমি দেখাচ্ছি যেগুলো আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসলে পছন্দ করবে, এবং এখানে আসলে ভুল ভ্রান্তি অথবা কনফিউশনের কিছু নাই যে খাবারটা আসলে ভালো কি খারাপ। খাবারের সাথে আসলে পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, আপনি আসলে কি পরিমাণে খাচ্ছেন। ভালো খাবারও কিন্তু বেশি পরিমাণে খেলে খুবই প্রবলেম হয়ে যায়। যেমন শুরুর দিকে আসলে আমার ওজন না কমার একটা বিশেষ কারণ ছিল এটা যে আমি জানতাম বাদাম খুব ভালো খাবার, কিন্তু আমি প্রচুর পরিমাণে বাদাম খেতাম। তো এটা আসলে মানে বেঁচে গেছি যে এখনো কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু ডায়েটের নলেজটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো বাদাম খুবই ভালো খাবার, বাট এতটুকু বাদাম আসলে ভালো খাবার। ওকে, আমি দেখা যেত যে এতটুকু বাদাম খেতাম, সো সামটাইমস আর বেশি খেতাম অ্যাকচুয়ালি।
তো যাক, ওই গল্প পরে। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে গুড ফুড প্রপার পরিমাণে আপনি যদি খান তাহলে আসলে অবশ্যই ওজন কমবে, এবং হচ্ছে প্রপার ওয়েতে যদি রান্না করেন তাহলে কিন্তু একটা বোনাস পয়েন্ট হিসেবে কাজ করছে। সো অনেক ইন্ট্রোডাকশন হয়ে গেল, আজকের মেইন টপিকটাতে আসি। আজকে আমি বলবো একটা খুব ভালো খাবার যেটা আসলে আপনি সবসময় আসলে খেতে পারেন। তো এটা আসলে ফিশ লাভারদের জন্য। আপনি যদি মাছ পছন্দ করে থাকেন, অথবা ধরে নিলাম যে আপনার মাছে সাধারণত একটু প্রবলেম, মানে মাছে আমি এমন অনেক মানুষও দেখেছি যারা হচ্ছে সারা জীবনে কখনো মাছ খায়নি, অথবা যাদের মাছ খুব গন্ধ লাগে, অথবা সব মাছ যারা খায় না, অথবা যারা স্বীকার করে যে আমি মাছ খাই, কিন্তু দেখা যায় যখনই মাছ সার্ভ করা হয় তখনই বলে যে এই মাছটা তো আমি খাই না, ওটা হলে খেতাম। আচ্ছা, তো আমি একটা রেসিপি বলে দিচ্ছি যেটা আসলে আপনার যেই মাছই হোক না কেন সব মাছ দিয়ে বানাতে পারবেন, এবং বাসার ম্যাটেরিয়াল যাই থাকুক না কেন অলওয়েজই আসলে আপনি বানাতে পারবেন, এবং যেটার সাথে আপনার আসলে ভাতের ক্রেভিংটা হবে না। শুনতে একটু অড লাগলেও প্রথমে একটু বিলিভ করেন, ট্রাই করেন, দেন হচ্ছে আপনি ডিসিশনটা নেন। সিম্পল খাবার, মাছ ভর্তা। মনে হচ্ছে ভাতের ক্রেভিং, তাই না? আচ্ছা, ওকে, মাছ ভর্তা শব্দটা বাদ দেন, লেটস সে স্ম্যাশড ফিশ। ওকে, আমি হচ্ছে রেসিপিটা বলবো স্ম্যাশ ফিশ নিয়ে। সো এটার একটু আগের কথাগুলো বলি। আমার ওয়াইফ আসলে আমার জন্য সবসময় কিছু হেলদি খাবার প্রিপেয়ার করে দেয়, অথবা ট্রাই করে কিছু হেলদি খাবার ম্যানেজ করে রাখতে, যাতে আমি ইজিলি প্রিপেয়ার করে নিতে পারি। তো প্রবলেম যেটা হয় আমাদের ফার্স্ট বেবির সময়, শুরুর দিকে ওর প্রেগনেন্সি পিরিয়ডটাতে আর কি, তো তখন দেখা যায় আমি আসলে ওকে এই এক্সট্রা প্রেশারটা আসলে দিতে চাচ্ছিলাম না। সো দেখা যেত যে আমি ওই সময়টাতে আমি অফিস থেকে দেখা যেত বাইরে থেকে খেয়ে আসতাম, বা মাঝে মধ্যে বাসায় খাবার থাকতো। আবার আমার প্যাটার্নের সাথে যায় অনেক খাবারই আসলে বাসায় তো আসলে থাকে না, যেটা বললাম যে কোনো ঝোল দিয়ে মাছ, অথবা হচ্ছে যেই খাবারগুলো আসলে ভাতের সাথে খেতে হয় ওই খাবারগুলো আমার, মানে ডায়েট ছাড়াও কোনো একটা কারণে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আসলে কোনো একটা কারণে ডায়েট ছাড়াও আমার কাছে ওই খাবারগুলো পছন্দ না, মানে যেটা হচ্ছে ভাত দিয়ে আসলে এভাবে হাতে তুলে খেতে হয়, কোনো একটা কারণে আমার আসলে অতটা ভালো লাগে না। মাঝে মধ্যে ক্রেভিং হয়, বাট অতটা আসলে ভালো লাগে না। তো আমার জন্য এটা সুবিধা, প্লাস আমি ডায়েট করার চেষ্টা করছিলাম। তো তখন যেটা সমস্যা হয় যে বিভিন্ন ধরনের খাবার সে ট্রাই করতো, যে মাঝে মাঝে ও নিজে রান্না করতো, মাঝে মাঝে ওর বাবার বাড়ি থেকে আসতো। তো সমস্যা যেটা হয় যে এই ধরনের খাবারগুলো না আসলে আমার ডায়েটের সাথে আসলে যেত না আর কি। দেন আমিও হয়তো ট্রাই করতাম কিছু কিছু খাবার খাওয়ার বানিয়ে, বা অফিস থেকেও খেয়ে আসতাম, মাঝে মাঝে অর্ডার দিয়ে খেয়ে আসতাম। তো এভাবে আসলে ট্রাই অ্যান্ড এরর করতে করতে এমন একটা পর্যায়ে গেল যে যখন একটু সিচুয়েশান যখন একটু সিভিয়ার হয়ে গেল, তখন তো আসলে ও রান্নাবান্না করতে পারছে না, আমিও আসলে বাসায় এসে যে রান্নাবান্না করে করবো সেটাও সেই সিচুয়েশানটা আসলে নাই। সো এই সময়টা খুব টাফ গেল। তো ডায়েট আসলে প্রপারলি আসলে আমার তখন টোটালি হয়নি। তো ওয়েট গেইন করি আমি অনেক। দেন হচ্ছে বাবু হওয়ার পরে যেটা হলো যে আমি তখন আবার বিভিন্ন রকমভাবে ট্রাই করা শুরু করলাম। লেটস সে বাইরের খাবারই আসলে বেশি খাওয়া হতো। ধরেন আমি বাইরে থেকে যদি বিরিয়ানি অর্ডার দিতাম, আমি চেষ্টা করতাম যে বিরিয়ানি থেকে মাংসটা তুলে খেতে, অথবা হচ্ছে দেখা যেত যে ঝোল তুলে মাছ মাংস এগুলো খাওয়ার জন্য। বাট ওই যে বিরিয়ানির মাংসের মধ্যেই কিন্তু প্রচুর ফেক কিছু মশলা এক্সট্রা দেওয়ার জন্য কিছু মশলাপাতি দিয়ে ওটাকে এত হেভি করে ফেলতো, ওটা খেলেও আসলে খুবই খারাপ লাগে। এবং যখন আপনি ঝোল তুলে যখন মাছ মাংস খাবেন, বাসার খাবার হলো, তখনও কিন্তু আসলে এতটা ফেভারেবল আসলে হয় না, বা আপনি প্রপার একটা স্যাটিসফ্যাকশন নিয়ে খেতে পারবেন না। আপনার কিন্তু একটা মেন্টাল, ওই যে বার্থডে কেক দেখছেন না, বার্থডে কেক যখন আমরা ক্রিমটা তুলে, চেরিগুলো তুলে, সব দিক থেকে পরিষ্কার করে শুধু যখন কেকটা খাই, তো ওটার মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। তো আমাদের আসলে ইচ্ছা করে কিন্তু ওই যে সেই ফোমি কেকটার মধ্যে একটা কামড় দিতে, তাই না? সো এরকমই আপনি যখন মেইন এসেন্সগুলো বাদ দিয়ে যখন মাছ মাংস খাবেন, তখন আসলে ভালো লাগবে না, একটা ইনকমপ্লিট একটা ভাব আসবে। এবার ভেবে দেখেন, আপনি যদি এমন কোনো খাবার বের করতে পারেন যেটা আসলে ইটসেলফ কমপ্লিট একটা খাবার, তো সেখানে আপনার না তো গিল্ট ট্র্যাপ হচ্ছে, না তো আপনি ওভার ইট করে ফেলতে পারতেছেন, এবং আপনার ভাতের ক্রেভিং হচ্ছে না, এবং খাবারগুলো যখন হেলদি ওয়েতে রান্না করা হয় তখন কিন্তু প্রোটিন এবং হচ্ছে সমস্ত গুণাগুণ ইনটেক থাকে, যার কারণে এটা গ্যারান্টি দিয়ে আমি বলছি যে অল্প খাবার পরিমাণে আপনার আসলে পেট ভরে যায়। মানে আপনার বডি কিন্তু আপনাকে সিগন্যাল দেয় বিভিন্ন ধরনের, মানে লেটস সে আপনার যখন ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, তখন কিন্তু বডির আসলে অন্য কোনো একটা কিছুর ঘাটতি বলে সে ভাজা পোড়া খুঁজছে। বডি যখন সুইট কোনো ক্রেভিং হয়, তখন কিন্তু সে ডিফারেন্ট একটা কারণে আসলে সুইট ক্রেভিংটা হচ্ছে। সো প্রপার নিউট্রিয়েন্টস যখন আপনার বডিতে যাবে, তখন দেখবেন অটোমেটিক আপনার এক্সট্রা সেই ক্রেভিংগুলো আসলে হবে না। অ্যাটলিস্ট ক্রেভিং হলেও আপনার পেট ভরা থাকবে, একটা ফুল ফিল করবেন আপনি, যার কারণে
ওই এডিশনাল জাঙ্ক ফুডগুলো আপনি আসলে খেতে চাইবেন না। আবারও আমি ভিডিও লম্বা করে ফেলছি, সো আমি মূল রেসিপিতে ফেরত আসি। তো আমি যেটা করব এখন থেকে সবসময়, আমি যে খাবারগুলো খাচ্ছি সেটা বানিয়ে দেখাবো, অথবা বানানো হয়ে গেলে আমি আসলে দেখাবো যে খাবারটা আসলে বানানো হয়েছিল কিভাবে, এবং ওয়েটা বলে দিব যে এটাকে আসলে কিভাবে করা যেতে পারে। সো আমরা কথা বলছিলাম স্ম্যাশড ফিশ নিয়ে। স্ম্যাশ ফিশে কিভাবে আসলে সেটা আসলে বলতে চাচ্ছিলাম। তো ট্রাই অ্যান্ড এরর করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে সব সময় যদি আপনি গোশত মাংস খেতে থাকেন, দেখবেন আমি জানি না কারো দাঁতের সমস্যা আছে কিনা, যে একটা পর্যায়ে মাড়ি ব্যথা হয়ে যায়, মাড়ি ফুলেছে, মানে এত মাংস তো আসলে চাবানো যায় না। সো মাছটা আমার জন্য প্রেফারেবল, ইজিলি মুখে মেল্ট হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে মাছে কিন্তু তুলনামূলক ক্যালোরি কম এবং মাছে গুড ফ্যাটগুলো আপনি পাচ্ছেন। এবার মূল গল্পে চলে আসি। মাছের অনেকগুলো প্রবলেম আছে। মাছের প্রথম প্রবলেম হচ্ছে, মাছ যদি আপনার ভালো না লাগে, যদি গন্ধ লাগে, তাহলে মাছ আপনার জন্য খুবই ব্যাড অপশান। যদিও খুবই ইম্পর্টেন্ট, বাট খুবই ব্যাড অপশান। কারণ আমি বলবো না যে আপনি জোর করে মাছ খেয়ে দেখেন একবার, ভালোই লাগবে। যেটা আমরা ফ্যামিলিতে শুনে আসি যে তিতা করলা কারো ভালো না লাগলে আমরা বলি যে তিতা করলা তো তিতা না, তোমার কেন তিতা লাগছে। বাট এক্সেপ্ট দ্য টেস্ট, তিতা করলা তিতা। এখন তিতাটা মজা লাগে কিনা সেটা হচ্ছে আপনার বিষয়। আমার তিতা করলা তিতা ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার তিতা করলা ভালো লাগে। এখন তিতা করলা যদি আপনার তিতা না লাগে, তাহলে তো আসলে তিতা করলা হচ্ছে না। সো মাছ যদি গন্ধ লাগে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, তখন আপনি কিন্তু জোর করে ওটা আসলে ডায়েট করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে, মাছ আপনি আনবেন, পরিষ্কার করবেন, রান্নাবান্না করবেন, মানে বিভিন্নভাবে রান্না করবেন, করার পরে আসলে ছেলেদের জন্য মাছ রান্না করাটা আসলে খুবই টাফ হয়ে যায় অনেস্টলি। এত সময় পাওয়া যাবে না, এবং হচ্ছে এত ডিফারেন্ট ওয়েতে আসলে আপনি মাছ রান্না করতে পারবেন না, এটা মোটামুটি শিওর। যদি না আপনি একজন ভালো শেফ, ভালো কুক যদি হয়ে না থাকেন, তাহলে আসলে এটা আপনার জন্য খুবই টাফ। সো কীভাবে আসলে আপনি মাছ ভর্তাটা করতে পারেন। আমার ওয়াইফ আমার জন্য বিভিন্ন মেনু ট্রাই করতে করতে একদিন যেটা করলো, যে আমাকে কোনো কিছু দিয়েই আসলে তো মানে হ্যাপি করতে পারতেছে না, যে দেখা গেলো এটা করলে তেল বেশি, ওটা করলেই আমি একটু আসলে বেশি জ্বালাই। এভাবে অনেক ট্রাই অ্যান্ড এরর করার পর যেটা দেখলো যে মাছ ভর্তা আইটেমটা ওর জন্য সুবিধা, এবং কয়েকদিন করার পরে দেখলো যে আমি খুব মজা করে আসলে খাচ্ছি। এখন মজা করে খাওয়ার কারণগুলো কি কি? নাম্বার 1, অনেকগুলো প্রোটিন একসাথে আসলে পাওয়া যাচ্ছে। লেটস সে এক বাটি মাছ ভর্তা করার জন্য দেখা গেল 300 গ্রামের মতো। দ্যাট মিন্স আমি যদি এই সাইজ চিন্তা করি, ঠিক আছে, এই সাইজের বড় বড় 3 পিস মাছ, এটা কিন্তু মাছ ভর্তা একটা প্রপার, মানে 2 দিনের মাছ ভর্তা করার জন্য এটা আসলে এনাফ। সো মাছ ভর্তার সুবিধাটা সেটা হচ্ছে বাজার থেকে র মাছ কিনে আনা, জাস্ট একবার দুইবার ধোয়া। আরও যদি ইজি সলিউশন কেউ চায়, তাহলে এখন বেঙ্গল মিট আছে, ওদের মাছ খুব ফ্রেশলি ওরা আসলে কাট করে রাখে, যেটা আপনি জাস্ট হচ্ছে প্যাকেট খুলে হালকা ধুয়ে আপনি প্রিপেয়ার করতে পারবেন। অথবা আমি ধরে নিলাম আপনি বাজার থেকে খুব ভালো মতো ক্লিন করে আনলেন অ্যাজ এ মেল, দেন আপনি নিজেই হয়তো পানি দিয়ে একবার পরিষ্কার করে নিলেন। সো ধরেন 3 পিস, এই সাইজের 3 পিস মাছ, দ্যাট মিন্স 300 গ্রাম ফিশ, র ফিশ যদি আপনি ধুয়ে হালকা সিদ্ধ করে নেন, তারপর মাছটাকে স্ম্যাশ করে ফেলবেন, ঠিক আছে, আপনার 70% কাজ শেষ। সো মেইন মাছ ভর্তার সাথে, মানে আমরা হোটেলে যে মাছ ভর্তাটা খাই, যেটার সাথে আসলে আমাদেরকে প্রচুর ভাত খেতে ইচ্ছা করে বা কিছু করে, সেটার সাথে পার্থক্যগুলো হচ্ছে এখান থেকে শুরু হয়। সো আপনি প্রথমেই মাছটাকে কিন্তু জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছেন। এরপর যেটা করবেন, একটা কড়াই নেবেন, একটা কড়াই নেওয়ার পরে সেখানে ঘি দিবেন। ঘি ম্যান্ডেটারি, কারণ মানে সয়াবিন তেল আমি খাই না, এবং আমিও আপনাদেরকেও খেতে মানা করব। সরিষার তেলে যেটা সমস্যা হয়, যেটা হচ্ছে অনেক ঝাঁঝালো একটা স্মেল চলে আসে। তো এই ঝাঁঝালো স্মেলটা, মানে আপনার হেলদি ফুডগুলো কিন্তু এমন প্যাটার্নে হতে হবে যেটা ইটসেলফ কমপ্লিট ফুড, এবং ইটসেলফ এটাকে খাওয়ার জন্য যেটা আপনি র খেতে পারবেন, এরকম একটা ফুড। বাট সরিষার তেলটা যেটা হয়, সেটা কিন্তু আমাদের মধ্যে ওই যে খাবারে লবণ বেশি হয়ে গেলে কিন্তু আমরা ধরেন একটু ভাত দিয়ে খেতে চাই, বা সাথে শসা অ্যাড করি, এই টাইপের একটা ব্যাপার। কিন্তু অতিরিক্ত ঝাল মশলা এগুলো না দিলে আসলে খাবারটা আপনি এমনি ইনটেক করতে পারার কথা। সো সরিষার তেলের সমস্যা যেটা হয়, অনেক ঝাঁজ চলে আসে, আপনার একটা বুক জ্বলা সিচুয়েশন হয়, বা ঝাল লাগে, অনেকে সহ্য করতে পারে না। আবার ওটার সাথে আবার তখন দেখা যায় যে ঘন ডাল দিয়ে যদি একটু ভাত চটকে নেওয়া যায়, তাহলে খুব মজা হতো। তো ওই জন্য আমরা ওই দিকে যাব না। এবং ঘিয়ের কারণে আসলে একটা সুইটনেস আসে। সবসময় আমি রান্নাতে এই জন্য বলি যে যেসব খাবার থেকে আপনার আসলে এক্সট্র্যাক্টটা বের করতে হবে, সেসব খাবারে ঘি ইউজ করাটা বেটার। সো আপনি ঘি নিলেন, অল্প করে পেঁয়াজ নিলেন, কিছু রসুন নিলেন, লবণ ছিটা দিলেন, ঠিক আছে।
হালকা ঘিতে সটেড করে নিলেন, দেন মাছটা দিলেন। মাছটা দেওয়ার পরে মাছটা কিন্তু সেদ্ধ, মাছটা কিন্তু প্রিপেয়ার। ইফ ইউ আর র এনাফ, যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে ওটা খেয়ে নেওয়ার, আপনি তো লবণ দিয়ে মাছ খেয়ে নিতে পারলেন, সবচেয়ে পুষ্টিগুণ বেশি। সো মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আপনি যদি ঘি, পেঁয়াজ, রসুন এগুলোর মধ্যে মাছটাকে ছেড়ে দেন হালকা আর একটু লবণ দিয়ে এবং নাড়তে থাকেন, তাহলে দেখবেন যে মাছটা যেহেতু সেদ্ধ করে একটা পেস্টের মতো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে ধরুন 5 মিনিট আপনি মাছটাকে জাস্ট নাড়াচাড়া করলেন, দেন হচ্ছে একটু করে পানি অ্যাড করতে পারেন যাতে পেস্টটা আর একটু স্টিকি হয়ে যায়। মানে পানি অ্যাড করার পর প্রথমে একটু পানি পানি হয়ে যাবে, দেন হচ্ছে আপনি যখন এটাকে নাড়াচাড়া করবেন তখন আস্তে আস্তে জমাট বেঁধে আর একটু স্টিকি হয়ে যাবে। সবশেষে হচ্ছে একটু অল্প করে ধরেন যে এতটুকু পরিমাণে ধনেপাতা ছিটিয়ে দিলেন। ধনেপাতার ফ্রেগরেন্সটা চলে আসছে মাছের সাথে মিক্সড হয়ে, মাছের র স্মেলটা কাটিয়ে অন্য ধরনের একটা স্ম্যাশি একটা প্রোটিন আপনি পাচ্ছেন, যেটা আসলে কখনোই ভাতের সাথে খেতে ইচ্ছে করবে না, যেটা আসলে রুটির সাথে খেতে ইচ্ছে করবে না, যেটা আসলে আপনি র ইনটেক করতে পারবেন। এখন এখানের কিছু ভ্যারিয়েশন বলে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে মাছ ভর্তাটা আসলে এরকম লাগছে। সো এটার সাথে আমরা আসলে কিছু ভ্যারিয়েশন অ্যাড করতে পারি। এখন ধরেন আপনার যদি মাছ ভর্তাটা এমনিতে খেতে ইচ্ছে না করে, তাহলে আপনি অ্যাড অন হিসেবে রাখতে পারেন শসাকে যদি এভাবে কুচি কুচি করে মাছ ভর্তার সাথে যদি খান, তাহলে যেটা হবে যে ওই যে একটা একটা ফিশি স্ম্যাশি প্রোটিনের সাথে আপনার শসার ক্রাঞ্চিনেসটা ওটা বেশ আসলে ভালো যাবে। শসা যদি ছিটিয়ে নেন, সাথে সাদা গোলমরিচ ছিটিয়ে দিতে পারেন বা কালো গোলমরিচ ছিটিয়ে দিতে পারেন, এটা একটা ওয়ে। আমি মাঝে মাঝে যেটা করি যে কাসুন্দি পাওয়া যায়, তো মাছ ভর্তার উপরে একটু কাসুন্দি ছিটিয়ে নিতে পারেন, তখন যেটা হবে একটা সরিষা টাইপের একটা স্মেল আসবে, এবং সরিষার তেল না কিন্তু মানে সরিষা বাটার একটা স্মেল আসবে। কাসুন্দি তো সবাই খেয়েছেন, সো মাছ ভর্তার সাথে কাসুন্দি মিক্সটা বেশ চমৎকার লাগে। তো এভাবে করে খাওয়া যেতে পারে। আপনার যদি আরও ইচ্ছে হয়, বেশি ক্ষুধা থাকে, সাথে ডিম পোচ করে নিতে পারেন, অথবা ডিম সিদ্ধ করে সেটাকে কুচি কুচি করে মাছ ভর্তার সাথে আরবার পেস্ট করে নিতে পারেন। ওভারঅল জাস্ট ট্রাস্ট মি, যেই ফুডটা আসলে হতে যাচ্ছে সেটা আপনি আপনি ভাত দিয়ে ট্রাই করে দেখবেন এবং এমনিতে ট্রাই করে দেখবেন। আমি 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 শিওর যে আপনার আসলে ওটা ভাত দিয়ে খেতে ইচ্ছা করবে না, কারণ এটা কিন্তু মাছের টেস্টটা আসলে থাকে না সিদ্ধ করার কারণে, এবং পরবর্তীতে আপনি যখন সেটাকে স্ম্যাশ করে আবার যখন ঘিয়ের ভেতরে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে যখন সেটাকে সটেড করবেন, তখন কিন্তু র ফিশের স্মেলটা আসলে মোটামুটি চলে যায়। আচ্ছা, এখানে কথা আছে, সাধারণত আমরা কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল এই জাতীয় মাছগুলো দিয়ে করব, তাহলে হচ্ছে স্মেল তো থাকছেই না, বরং আপনার খেতে বেশ মজা লাগবে। এছাড়াও যেটা দেওয়া যায়, ভেটকি মাছ দিতে পারেন, বোয়াল মাছ দিতে পারেন, আইড় মাছ দিতে পারেন, এই ধরনের প্রচুর মাছের আসলে অপশান আছে। সো স্ম্যাশড ফিশ কুড বি এ গুড অপশান। আমি যেটা করছি, আমি প্রতিদিনই এখন আসলে স্ম্যাশ ফিশ খাই। সো এখানে যে পরিমাণটা দেখা যাচ্ছে এটা আসলে প্রায় 400 গ্রাম পরিমাণে। সো এই 400 গ্রাম পরিমাণকে আমি আসলে 2 ভাগে ভাগ করব। দিনে আমি 200 গ্রামের যদি মাছ খাই, তো 200 গ্রাম 100 গ্রামের মতো এই ফিশটাতে, মানে ঘি মাখন ছাড়া আমি যদি র প্রোটিন চিন্তা করি, তাহলে 100 গ্রামের এই মাছটাতে আমি প্রোটিন পাচ্ছি প্রায় 26 থেকে 30 গ্রামের মতো। সো 200 গ্রামের মাছ যদি আমি ইনটেক করি, তাহলে আমি বেসিক্যালি আমি ধরলাম যে 50 থেকে 60 গ্রামের মতো প্রোটিন, যেটা আসলে চমৎকারভাবে পেট ভরে আপনি ইনস্ট্যান্ট খুব ভালো গুড একটা প্রোটিন সোর্স আপনি পাচ্ছেন, এবং নির্দ্বিধায় একটা ভালো খাবার পাচ্ছেন। মানে ইটস নট ইম্পর্টেন্ট যে এটা আসলে আপনার কিটো ফুড অথবা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের ফুড অথবা আপনার নর্মাল ডায়েটের ফুড, ইটস জাস্ট র ফিশ, এবং এই ফিশটা আপনি ইনটেক করতেছেন খুবই টেস্টি একটা প্যালেটের সাথে, যেটা আপনাকে অন্যান্য ক্রেভিং থেকে আসলে দূরে রাখতেছে। এবং মাছের গুড ফ্যাটটা কিন্তু আমাদের বডিতে যাওয়ার পরে অবশ্যই আপনাকে একটা ফুল একটা অনুভূতি দিবে, যে আপনি ফুল হয়ে গেছেন, এখন আসলে অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে না। এটার পরে খুব গুড একটা অপশান হচ্ছে আপনি যদি গ্রিন টি খেয়ে নিতে পারেন, তাহলে যেটা হবে আপনার টেস্ট বারটা আবার নিউট্রাল হয়ে আসবে, এবং অন্য কিছু খাবার ক্রেভিং মোটামুটি ফর শিওর নেক্সট খাবারের ক্রেভিংগুলো মোটামুটি কেটে যাবে। সো পরের ভিডিওতে আমরা আরও কিছু রেসিপি নিয়ে আসবো, যেখানে আপনাদেরকে শেখাবো সহজে কিভাবে কোনো খাবার আপনি আসলে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, কোনো রকম ধোয়া কাটাছিড়া ছাড়া। সো আমি আমার রান্নাগুলোতে অনেক দিন আগে থেকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও আসলে চেষ্টা করতাম যে
বাসায় যে উপকরণগুলো আছে সেটা দিয়ে আসলে কীভাবে রান্না করা যায়। মানে আমার রান্নাটা এমন হয়, মানে আমার রান্নাটাতে আমি অলওয়েজ চেষ্টা করি এটা, যে ব্যাচেলারদেরকে মাথায় রেখে, ছেলেদেরকে মাথায় রেখে, এবং যারা আসলে রান্না জানে না তাদেরকে মাথায় রেখে আসলে কিভাবে করা যায়। সেই জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে খুবই সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, যেটার আসলে হ্যাসেল খুবই কম। তো আশা করছি আপনারা ফ্যান্সি কিছু দেখবেন না, যেটা আসলে দেখার পর মনে হবে যেটা বানাবো কীভাবে। লেটস সে I could use some parsley, some basil leaf, দেন হচ্ছে কিছুটা অরিগ্যানো, এগুলো আমি ইউজ করতে পারতাম। আনসল্টেড বাটার ইউজ করতে পারতাম, রেড চিলি ইউজ করতে পারতাম। সো এই জিনিসগুলো তো আসলে অ্যাভেলেবেল না। এই জিনিসগুলা মেবি এটাকে আরও ক্লাসি একটা টেস্ট দিবে, ক্লাসি একটা লুক দিবে, তবে আমাদের প্রবলেম সলভ হচ্ছে না। সো আমার টার্গেট হচ্ছে আমরা যেন সবাই নিজেরা প্রপারলি নিজেদের রান্নাটা করতে পারি এবং হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, যাতে আমাদের বাইরের ফুডের উপর ডিপেন্ডেন্সি কমে যায় এবং ওভারঅল হেলথের উপরে, আনহেলদি লাইফস্টাইলের উপর যাতে আমাদের ডিপেন্ডেন্সিটা কমে যায়, এবং যার ফলে আমাদের প্রিয়জনরা আমাদেরকে যাতে আরও বেশি দিন ধরে পায় এবং প্রপার ওয়েতে আমরা স্মার্টভাবে এবং খুবই হেলদিভাবে যাতে আমরা লাইফ লিড করতে পারি প্রিয়জনদের সাথে। সো আশা করছি রেসিপিটা আপনারা ক্যাচ করতে পেরেছেন। রেসিপি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি আরও ডিটেলস ওয়েতে জানতে চান, তাহলে আমি আরেকদিন একটা ভিডিও করে দেখাতে পারি মাছটা আসলে কীভাবে করা হয়েছে। অ্যান্ড আমি ডেইলি এই ধরনের কিছু আসলে ভিডিও দেখাবো, চোখ রাখতে পারেন আমার চ্যানেলে।